বড় জমায়েত না করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও সংবিধান নিয়ে ভুলে ভরা মাধ্যমিকের পাঠ্য বই অমার্জনীয় অপরাধ বলছেন শিক্ষাবিদ, দায়ী বিরুদ্ধে ব্যবস্থা বললেন শিক্ষামন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সভা সমাবেশ থেকে শুরু করে স্কুল গেট কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। একইভাবে উপেক্ষিত ওমিক্রন রোধে জনসমাগম বন্ধে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশও। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্যবিধি মানাতেই 2-1 দিনের মধ্যেই মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে সারা দেশে সভা সমাবেশ যেমন চলছে তেমনি জনসমাগম ফিরেছে আগের রূপে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। জনগণের মাঝে নেই সচেতনতার বালাই। মাস্কটা খুলে নিছি, কথা বলবো দেখে কথা বলতে পারছি না। আমি ওখানে ওটা ট্রায়াল দেওয়াতে মাস্ক পরি নাই। মাস্ক তো আমাদের সাথেই আছে, মাস্ক ছাড়া তো আর আমরা নিজেরাও সেল করি না। সো লোকজন কম দেখে একটু একটু করছিলাম আর কি, বলছেন অবশ্যই পড়া উচিত। শীত বস্ত্র বিতরণ করেছেন, যদিও তার একদিন আগেই পরামর্শ কমিটি জনসমাগম বন্ধের সুপারিশ করেছিল। মাননীয় মন্ত্রী মানিকগঞ্জে শীত বস্ত্র দেওয়া কি সাংঘর্ষিক কিনা যে সুপারিশ রয়েছে সেটার সঙ্গে? না, সেটার কোনো সাংঘর্ষিক কিছু নয়, সকলে মাস্ক পরেছিল। আর এটা তো আমি ব্যক্তি উদ্যোগে কয়েক হাজার কম্বল দিয়েছি এবং সেটা আমরা স্বাস্থ্যবিধি মেনেই দিয়েছি। আমরা আশা করি আজকে বিকেলের দিকে অথবা কালকে এই যে প্রজ্ঞাপনাটা জারি হবে, যার মাধ্যমে যে নির্দেশনাগুলো আলোচনা হয়েছিল সেগুলোর বাস্তবায়নের জন্য সারা দেশে বার্তা চলে যাবে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এছাড়া সব বয়সী মানুষকে মাস্ক পরে চলাফেরার পাশাপাশি বড় জমায়েত না করার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে ভিডিও কনফারেন্সে দেশের 8টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় নিঃসংকোচে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতের সরকারগুলো রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ সংকুচিত করলেও বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে। ঢাকা মেডিকেল কলেজ অত্যন্ত পুরনো একটা মেডিকেল কলেজ এবং বিশেষ করে কলেজ বিল্ডিংয়ের অবস্থা তো খুবই খারাপ। আমরা সেখানে সম্পূর্ণ আধুনিক একটি হাসপাতাল তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এর নির্মাণ কাজ আমরা শুরু করতে পারব। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের থাবা থেকে রক্ষা পেতে সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরে সরকার প্রধান দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধ করেন। যেহেতু অমিক্রন নতুনভাবে একটা সারা বিশ্বে দেখা দিচ্ছে, এখানে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, বড় সমাবেশ যেটা না হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন এবং স্বাস্থ্য সুরক্ষা বিধিটা সবাই মেনে চলবেন। ভ্যাকসিনের কোনো সংকট হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেককেই নিতে হবে করোনার টিকা। পৃথিবীর বহু দেশ কিন্তু বিনা পয়সায় দেয় না, অনেক উন্নত দেশও দেয় না, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু ভ্যাকসিন বিনা পয়সায় দিচ্ছি, কারণ মানুষের সেবা করাটাই তো আমাদের বড় কাজ। আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে যেটা হয়, অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলো দ্রুত ও সময়মাফিক শেষ করার নির্দেশ দেন শেখ হাসিনা। কেন আমাদের দেশে এত বেশি ক্যান্সার হচ্ছে? দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে পথে ঘাটে উৎসবের আমেজ। প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ ছড়াচ্ছে উত্তাপ। মেয়র পদে প্রধান 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলছেন তাদের জয় নিশ্চিত। শেষ সময়ের প্রচারণায় সবটুকু দিয়ে দুয়ারে দুয়ারে চাইছেন ভোট, আর ভোটাররা চাইছেন প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা ভাই বোন একই দল করি, এইটাই সত্য, কিন্তু তৈমুর আলম খন্দকার আমার কাকা, শ্রদ্ধেয় কাকা, এবার শামীম ওসমানের পালে উঠেছে। উনি শামীম ওসমানের ক্যান্ডিডেট, সবসময় ভোটার আইবির পক্ষে ছিল, জনতাই আইবির মূল শক্তি। চ্যালেঞ্জ তো থাকবে, নির্বাচন মানেই তো চ্যালেঞ্জ। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নিজ দলের এমপিদের গডফাদার বলেছেন, এই জন্য শঙ্কিত। আমি তো কোনো দলের ব্যানারে দাঁড়াই নাই, সর্বস্তরের জনগণের ব্যানারে দাঁড়াইছি। যাদের জন্য নেতা, যারা না থাকলে নেতৃত্বই অর্থহীন, ব্যালটে কোন প্রতীক বেছে নেবেন তারা? সেই
সাধারণ ভোটারদেরও রয়েছে অসাধারণ ভাবনা। যে নারায়ণগঞ্জের উন্নয়ন করবে বা গরিব দুঃখীর মায়া মহব্বত বুঝবে, তার আমরা চাই। আমরা ভালো একটা নেতা চাই, ভালো যেমন নারায়ণগঞ্জে ভালো কিছু করতে পারে। উন্নয়নের জন্য যে ভালো, তার একমাত্র আমরা চাই। নতুন বছরের মাধ্যমিকের 7টি পাঠ্য বইয়ে মিলেছে প্রায় অর্ধশত ভুল। আছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে মন গড়া তথ্য। এটি অমার্জনীয় দাবি করে শিক্ষাবিদরা বলছেন, পেশাদার লেখক নির্বাচন না করে স্বল্প সময় ও নামমাত্র সম্মানী দেয় মানসম্মত বই থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বছরের প্রথম দিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে কয়েক কোটি নতুন বই তুলে দিয়ে সারা বিশ্বে রেকর্ড করেছে বাংলাদেশ। তবে এসব বইয়ে প্রতি বছরই ভুল ও অসঙ্গতি থেকেই যাচ্ছে। 2022 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে বলা হয়েছে 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগ পায় 306টি আসন। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ পেয়েছিল 308টি আসন। নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 28 পৃষ্ঠায় বলা হয়েছে জেনারেল এরশাদের ত্রয়োদশ সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। অথচ ত্রয়োদশ সংশোধনী হয় খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলে। একই বইয়ে বলা হয়েছে পঞ্চদশ সংশোধনী অবৈধ বলে ঘোষণা করা হয় 2008 সালে, অথচ তা বাতিল হয় 2009 সালে। 1971 সালের 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের স্থান এবং 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানটিকে স্মরণীয় করে রাখার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হয়েছে এই শিখা চিরন্তন। অথচ নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 196 পৃষ্ঠায় বলা হয়েছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতি চিরজাগরুক রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই স্থাপনা নির্মাণ করা হয়। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14 পৃষ্ঠায় 1971 সালের 25শে মার্চ হানাদার বাহিনীর হাতে বঙ্গবন্ধুর আটক থাকার যে ছবি দেয়া হয়েছে তা মূলত করাচি বিমানবন্দরের ছবি। এছাড়া ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা। প্রকৃতপক্ষে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়। শিক্ষাবিদরা বলছেন, বই লেখা ও সম্পাদনায় উপযুক্ত সম্মানী না থাকায় পেশাদারিত্বের সাথে এসব কাজ করেন না দায়িত্বপ্রাপ্তরা, ফলে বারবার থেকেই যাচ্ছে ভুল। পাঠ্যপুস্তকে ভুল থাকাটা অমার্জনীয়। যথাযথ ব্যক্তিকে নির্বাচন না করে বেশিরভাগ সময় আপনার দলীয় আনুগত্যের কথা বিবেচনা করে লোকজনকে নিয়োগ দেওয়া হয়। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন শিক্ষামন্ত্রী। ভুল হলে তার জন্য কোনো ধরনের কোনো এক্সকিউজের ব্যাপার নেই, কিন্তু ভুল হলে সেটি ভুলই, সেই ভুল আমাদেরকে অবশ্যই সংশোধন করতে হবে। এসব ভুল সংশোধনে এর আগেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে তলব করেছে আদালত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের ব্রিফিং করছেন। সরাসরি যাচ্ছি সেখানে। নগরবাসীর পক্ষে সে সকল প্রশ্নের অতি স্বল্প সংখ্যক প্রশ্নেই আপনাদের মধ্যে রাখতে যাচ্ছি। সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা হিসাবে, একজন করদাতা হিসাবে এসব প্রশ্নের উত্তর আমিও জানতে চাই। বিলুপ্ত পৌরসভা থেকে বর্তমান সিটি কর্পোরেশনের 1.5 যুগ উন্নয়নের নামে নাগরিক সুবিধার যে ভেলকিবাজি আর শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে, আমিও একজন নাগরিক হিসাবে সেই হিসাবেই করতে চাই। কি করে একজন মানুষ সততা বুলি আওড়ানোর পর রাজপ্রাসাদ গড়ে তুলতে পারেন, আর কি করে জনগণের অধিকারকে সিটি কর্পোরেশনের ঠিকাদার সিন্ডিকেটের কাছে জিম্মি করতে পারেন। সম্মানিত নগরবাসী ও গণমাধ্যমের বন্ধুরা, আজকের এই সংবাদ সম্মেলনটি আমার জন্য অপরিহার্য পড়েছিল, কারণ আপনারাই সাক্ষী রয়েছেন সরকার দলের প্রার্থী একের পর এক আচরণবিধি ভঙ্গ করল। নির্বাচন কমিশন শুধুমাত্র শোকজ করে নামে আইওয়াশ করছে। নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় এসে কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক বলে গেছেন তৈমুরকে রাস্তায় নামতে দেওয়া হবে না। একদিকে সরকার দলীয় প্রার্থী ও তার দল কেন্দ্রীয় নেতারা এসে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বুলি আওড়াচ্ছেন, অন্যদিকে নগরীর 27টি ওয়ার্ডে আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় কর্মী সমর্থকদের পরোক্ষভাবে হুমকিদামকি সহ পোস্টার ছিঁড়ে ফেলার সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সরকারি দলের কেন্দ্রীয় নেতারা এসে গোয়েন্দা রিপোর্টের ফলাফল বলে
সম্মানিত ভোটারদের অসত্য তথ্য দিচ্ছেন, যা কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশে ওই নেতাকে আইনের সম্মুখীন হতে হতো। সরকারি দলের মুখপাত্ররা ও সাধারণ সম্পাদক অবলীলায় বলে যাচ্ছেন তাদের প্রার্থী জয়ী হবে এবং যে কোনো মূল্যে জয়ী করা হবে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে স্থানীয় পত্রপত্রিকায় বলা হচ্ছে নৌকা লক্ষাধিক ভোটে জিতবে, যার পক্ষান্তরে নির্বাচন কমিশন ও জনগণকে প্রভাবিত করছে। আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই, মাননীয় বিজয়ী হওয়ার মতো প্রার্থী। তদুপরি 8 জানুয়ারি শনিবার সরকার দলীয় মেয়র প্রার্থী আমাকে নিয়ে তার নিজ দলের একজন এমপি এবং জাতীয় পার্টির একজন এমপিকে জড়িয়ে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন, সে ব্যাপারে কিছু না বললেই নয়। তাই সঙ্গত কারণেই আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি যারা ভোটের মালিক সেই জাতির গণমাধ্যমের শরণাপন্ন হচ্ছি। সম্মানিত নগরবাসী ও গণমাধ্যমের বন্ধুরা, সরকার দলীয় মেয়র প্রার্থী বারংবারই আমার বক্তব্যকে মিথ্যাচার বলে আখ্যা দিচ্ছেন, অথচ আমি প্রতিবারই বলে আসছি আমার বক্তব্য সাধারণ মানুষেরই বক্তব্য। সরকার দলীয় প্রার্থীর অবস্থান এতই নড়বড় যে হাতি মার্কা আজ জনতার মার্কা হয়ে গেছে। সরকার দলীয় প্রার্থীর পায়ের নিচে মাটি এতই সরে গেছে যে পুলিশ প্রশাসনের লোক দিয়ে ভয়ভীতি আর জোর করে সরকার দলীয় নেতাদের মাঠে নামাতে হচ্ছে। আমার দল সহ বিভিন্ন দলের নেতাকর্মী সম্প্রতি নির্বাচিত প্রতিনিধি যারা জনতার মার্কা হাতি মার্কার পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং যারা সরকারি মার্কার পক্ষে নির্বাচন করছে না, গত রাত থেকেই তাদের বাড়িতে ট্রাক ভর্তি পুলিশ পাঠিয়ে সরকারি মার্কার পক্ষে নির্বাচন করার জন্য অযাচিতভাবে করা হচ্ছে। তার কর্মচারীকে পুলিশ ধরে নিয়ে গেছে। অনুরূপভাবে 27টি ওয়ার্ডে আমার সমর্থক ও নির্বাচন পরিচালনা নেতৃবৃন্দকে পুলিশ ও গোয়েন্দাদের দ্বারা হয়রানি করা হচ্ছে, যা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রধান অন্তরায়। বন্দরে বাইকিং করার সময় একজন অ্যারেস্ট হয়েছে। একটি সিটি কর্পোরেশন নাগরিকদের প্রতি সেই কর্পোরেশনের প্রধান দায়িত্ব হলো সবুজায়ন, যানজটমুক্ত শহর, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব একটি পরিচ্ছন্ন নাগরিক উপহার দেওয়া, যেখানে কোনো ময়লার ভাগার থাকবে না, উন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা থাকবে না, মশা মাছিদের উপদ্রবে জীবন অতিষ্ঠ হবে না। পাশাপাশি নাগরিক সেবা করা হবে, অনুন্নত তথা দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে কাজ করবে এবং সর্বোপরি নাগরিকদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করবে। তাছাড়া ইফটিসিং, কিশোর গ্যাং, মাদক মুক্ত সমাজ বা ওয়ার্ড গঠনেও সিটি কর্পোরেশনের ভূমিকা অবশ্যই থাকতে হবে, কারণ জনপ্রতিনিধিদের জন্য মাদকমুক্ত এলাকা গড়াও একটি প্রধান কাজ। লাখ লাখ নগরবাসীর মতো আমার প্রশ্ন, এই নাগরিক সুবিধার কোনটি গত 18 বছরে পূর্ণ হয়েছে, বা কেনই বা 1.5 যুগের এই ব্যর্থতার পরও নগরবাসী তাকে বিশ্বাস করবে? সম্মানিত ও গণমাধ্যমের বন্ধুরা, আপনারা জানেন 100 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির নগর এই নারায়ণগঞ্জ, অথচ সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে মসজিদ ও মন্দিরের জায়গা দখলের অভিযোগ উঠেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ওয়াকফাকৃত সম্পত্তি বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়, যেখানে 100 বছরের প্রাচীন দেবভোগ লক্ষ্মীনারায়ণের মন্দিরের সম্পত্তি কী করে বিক্রি হতে পারে? এই অভিযোগ ও আশঙ্কা খোদ শহরে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে সরকারি দলের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে বলেছেন। একই সাথে প্রায় 550 বছরের প্রাচীন মসজিদের জায়গা তিনি দখল করেছেন বলে ওই মসজিদের কমিটি ওয়াকফ স্টেটের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। আমরা বিষয়টি নিয়ে বহু নিরীক্ষণ ও আইনি পর্যালোচনা করে দেখেছি, সেই মসজিদ ও ওয়াকফ স্টেটের অভিযোগটি সম্পূর্ণ যৌক্তিক। কথা দিচ্ছি, এই প্রাচীন মসজিদ হয়ে যাওয়া জায়গা উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সাথে ব্রিফিং করছিলেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।